তিনটি বিষয়ের কথা বলবো। প্রথমত, আজকের যেই সারাদিনের আলোচনার থেকে ঐকমত্য কমিশনের যে সারাংশ আমরা গ্রহণ করেছি সেটা আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে এর পরের পদক্ষেপগুলো কি। আজকে আমরা আলোচনার সমাপ্তি টানছি, ঐকমত্য কমিশনের মেয়াদ আছে এবং আমাদের সকলের কিছু করণীয় এখনো বাকি আছে, সেগুলো আমরা কি করব সেটা আমি বলবো। সর্বশেষে কিছু আমার ব্যক্তিগত অনুভূতির কথা বা আমার কৃতজ্ঞতার কথা বলবো। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের আলোচনার ছিল পঞ্চম দিন। এর আগে আমরা 4বার বৈঠক করেছি। সেগুলো হচ্ছে 11ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর এবং 5ই অক্টোবর। আজকে আমরা যখন আলোচনায় সূচনা করি, আমাদের লক্ষ্য ছিল, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য ছিল যে যেহেতু 5ই অক্টোবর এই ঐকমত্যে আমরা উপনীত হয়েছি যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সে বিষয়ে আমরা একমত হয়েছি। আজকে আমাদের লক্ষ্য ছিল দুটো। একটা হচ্ছে এই গণভোট কি কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনায় করে এক জায়গায় আসা যায় কিনা সেই চেষ্টা। আমরা তৃতীয় পর্যায়ের এই আলোচনায় বাস্তবায়ন যখন আলোচনার প্রশ্নে আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি, যার মধ্যে আজকেও সকালে আপনাদের সাথে দুপুরে বৈঠকের আগে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তাদের পরামর্শ এবং মতামতের জন্য। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের যে মতামত দিয়েছেন জাতীয় সনদ বাস্তবায়নের উপায় হিসেবে, সেগুলো হচ্ছে: 1, একটি আদেশ জারি করতে হবে। 2, ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে। 3, গণভোটে দুটো আলাদা প্রশ্ন থাকতে হবে, যাতে ঐকমত্য বা বৃহত্তর ঐক্য আছে যেসব, সেসব বিষয়ে একটি, আর ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট আছে যেসব বিষয়ে, সে বিষয়ে একটি প্রশ্ন। চতুর্থত, নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হবে এবং 5ম, পরিষদ আদেশে, অর্থাৎ এই আদেশে, যে আদেশের কথা তারা বলছেন, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে গণভোটে অনুমোদন সাপেক্ষে জুলাই জাতীয় সনদে বর্ণিত সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার সমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এই 5টি বিষয়ে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম মত এসছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐকমত্য আছে যে ত্রয়োদশ সংসদকে জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে। দল এবং জোটগুলোর পক্ষ থেকে এই মত দেওয়া হয়েছে যে দলগুলোর এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয়। ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত
বিশেষত আজকের যে মতামত সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। আজকের সামগ্রিকভাবে সারাদিনের কার্যাবলীর মধ্য দিয়ে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে এর পরে কি, আমি বলেছি 3টি বিষয় বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কমিশনের পক্ষ থেকে, হ্যাঁ শেষ করতে দিন একটু। এখন থেকে আমাদের কাজ, অর্থাৎ আজকে থেকে 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ এই কমিশনের মেয়াদ শেষ হবে। এই পর্যন্ত আমাদের কয়েকটি কাজ আছে। আমাদের মানে আমি যখন আমরা বলি তখন আমরা আপনারা বলে তফাৎ করছি না। এই জায়গায় যে আমরা বসেছি সকলে মিলে আমাদের কিছু কাজ আছে। সেগুলো কি? জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে আমরা যে জায়গায় এসেছি সনদটি চূড়ান্ত হয়েছে। এখন আমরা আশা করি যে আমরা একটি স্বাক্ষরদান অনুষ্ঠান করতে পারবো। ইতিমধ্যেই সেদিন আমি বলেছি 3/4 বেশি দলের পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন কারণে, সম্ভবত সাংগঠনিক ব্যস্ততার কারণে আমরা তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি দল আমাদের জানিয়েছেন আগামী 1-2 দিনের মধ্যেই তারা তাদের নাম পাঠাতে পারবেন। এই নামগুলো পাওয়া গেলে আমরা চাই কমিশনের পক্ষ থেকে, আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এই স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও আমাদের দিক থেকে আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। সেটাও আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের দায়িত্ব পালন করতে হবে, 15 তারিখের পর আশা করছি 18-19 তারিখের মধ্যেই আমরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়াটির বিষয়ে এবং যত ধরনের ডকুমেন্ট আমরা পেয়েছি, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, আপনারা দিয়েছেন, সংশোধিত হয়েছে, আপনাদের মতামত, আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, সমস্ত কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো একত্র করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেটি যেন সকলে পরবর্তী সময়ে দেখতে পান কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছিলাম। এগুলি হচ্ছে আমাদের আগামী, আমি বলি 7 দিনের কাজ। গত কয়েক মাস ধরে প্রকৃত পক্ষে এই প্রক্রিয়ার সঙ্গে আপনাদের প্রত্যক্ষ সংযুক্তি ঘটেছে ফেব্রুয়ারিতে, কিন্তু আসলে সংবিধান সংস্কার কমিশনের কাজের মধ্য দিয়েই আসলে গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আপনারা যুক্ত। ফলে আমি বলি 1 বছর ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা যুক্ত থেকে যে সহযোগিতা করেছেন, আগামী 7 দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা করবেন। এবার তৃতীয় বিষয়টাতে আসি। সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং সেই প্রক্রিয়ায় আমরা সকলে যুক্ত থেকেছি 15 ফেব্রুয়ারি থেকে। প্রথম পর্যায়ে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আমরা 32টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, জোটের সঙ্গে বৈঠক হয়েছে। তার মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ 20টি বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয় 3রা জুন থেকে 31শে জুলাই।
সে সময় আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে 23টি বৈঠক করেছি। আজকে পর্যন্ত এই তৃতীয় পর্বের 5টি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাগুলোর মধ্য দিয়েই আমরা এই জায়গায় উপনীত হয়েছি, একটি সনদ তৈরি করেছি এবং সেটি স্বাক্ষরের জন্য প্রস্তুত। বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এই পুরো প্রক্রিয়ায় এই কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন। আমার সাথে প্রায় দৈনিক না হলেও প্রতিটি ঘটনার সময়ই তিনি জানতে চেয়েছেন যে কতটা অগ্রসর হওয়া গেছে, কোথাও কোনোভাবে সরকারের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা। আপনারা জানেন যে জুলাই মাসে আপনাদের হয়তো স্মরণে থাকবে যে একদিন বৈঠকের মাঝখান থেকেও আমরা উঠে গিয়ে ওনার সাথে কথা বলেছিলাম। নিয়মিতভাবে উনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফলে এই কমিশনের সবচেয়ে বড় দায়িত্বটা আমি মনে করি যে কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস পালন করেছেন। আপনাদের সকলের কাছে এবার ব্যক্তিগত পর্যায়ে আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করি। এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনাদের প্রত্যেকের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে, আলোচনা হয়েছে। এই সময় যদি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত আচরণে আমি কাউকে আহত করে থাকি, তবে আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আমার আন্তরিক প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি যে আপনাদের সকলের প্রচেষ্টায় যেন আমি অংশীদার হতে পারি। এর চেয়ে বড় অর্জন আমার জীবনে আর কিছু নেই। আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি, আপনারা যে আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করেছেন, তাতে আমি যেভাবে সমৃদ্ধ হয়েছি সেটা আমার মনে হয় না আর কখনোই আমার জীবনে অর্জন করা সম্ভব হবে। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কমিশনের কাজের যতটুকু অর্জন, যতটুকু সাফল্য এবং আগামী দিনগুলোতে যতটুকু কাজ আমাদের করতে হবে, সেটা সম্ভব হতো না যদি না কমিশনের আমাদের যে অন্যান্য সদস্য তারা প্রতিনিয়ত এর সঙ্গে যুক্ত থাকতেন। তাদের ব্যক্তিগত বিভিন্ন রকম কাজ দায়িত্ব বাদ দিয়ে তারা যুক্ত থেকেছেন, সময় দিয়েছে। আপনারা দেখেছেন যে এখানেও বৈঠকের সময় অকস্মাৎ বৈঠকের মাঝখানে গিয়ে আমরা কথা বলেছি এবং এই অবস্থা অব্যাহত থেকেছে। আমরা সকলকে কমিশনের প্রত্যেকটি সদস্য এর সঙ্গে যুক্ত থেকেছেন। আমি বিশেষভাবে মনির হায়দারের কাছে কৃতজ্ঞ। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হওয়া সত্ত্বেও, যেটা তার প্রধান দায়িত্ব, তিনি কমিশনের সঙ্গে কাজ করেছেন। এবং কমিশনের সাথে কাজ করা বলতে যদি মনে হয় যে শুধুমাত্র প্রতিদিনের কাজ, তা নয়। মনির হায়দারের দিন কখন শুরু হয়েছে এবং দিন কখন শেষ হয়েছে সেটার সেজন্য আমি মনির হায়দারের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমরা সকলে মিলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যতটুকু অর্জন করেছি, যতটুকু অর্জন করার পথ তৈরি করেছি, সেটা আমাদের সকলের সাফল্য, সকলের অর্জন। এটা আমাদের ধরে রাখতে হবে। আমি গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশে যখন অফিসে যাই, তার কিছুদিনের মধ্যে আমি আমার টেবিলের পিছনের দেয়ালে একটি ছবি লাগিয়েছি শহীদ আবু সাইদের। কারণ প্রতিদিন যখন আমি ঢুকি আমার অফিস কক্ষে,
তখন দরজা খুলে যেন এই ছবিটা আমি দেখতে পাই। এটা আমি আমার নিজের কাছে আমি মনে করেছি, আমাকে স্মরণ করিয়ে দিই কাদের অবদান, কি পরিস্থিতিতে আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে, এই দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। এটা আমার প্রতিদিনের, প্রত্যেক দিনের অফিসে, অনেক সময় ছুটির দিন আমরা অফিস করেছি, যার জন্য আমাদের অফিস সহকারীরা মনে মনে হয়তো একটু কুব্ধও থাকতে পারেন, কিন্তু তারা আন্তরিকভাবে কাজ করেছে। সে কারণেই প্রায়শই আমি এটা স্মরণ করিয়ে দিয়েছি আপনাদের যে আমরা কিভাবে এখানে এসেছি। আমাদের সকলের একটা দায় আছে, সকলের একটি দায়িত্ব আছে। শুধুমাত্র সনদ তৈরি করা, স্বাক্ষর করাই যথেষ্ট নয়। আমাদের সামনে, আপনাদের সামনে, সকলের সামনে আরো দীর্ঘ পথ চলার সম্ভাবনা তৈরি হয়েছে। আসুন আমরা সকলে মিলে সেটা অব্যাহত রাখি। আমাদের সবচেয়ে বড় অর্জনটি হয়েছে গত বছরগুলোতে, যে ফ্যাসিবাদকে পরাস্ত করা গেছে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আমাদের এই জাতীয় ঐক্য বিকল্প নেই। আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিযোগিতা করবেন, কিন্তু যে ঐক্য বজায় রেখে সেটা করতে হবে, সেই আশাটা আমরা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা সম্ভব। সকলেই বলছেন আমরা একটা অভূতপূর্ব কাজ সম্পাদন করতে পেরেছি সকলে মিলে এত সময় ধরে। আমি মনে করি এটা মাত্র শুরু। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে, এটা আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, এবং সেটা আপনাদের মধ্য দিয়ে সূচিত হলো। এটা প্রজন্মের থেকে প্রজন্মে যেন প্রবাহিত হয়, সেটা আমরা আশা করি। আমরা সকলে জাতীয় ঐক্য রক্ষা করে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সকলে সহযোদ্ধা থাকব। যে যেখানে থাকি, যেভাবে থাকি, যে দল করি, যে আদর্শে বিশ্বাস করি, আমাদের এই ঐক্য যেন বজায় থাকে, সেটা যেন অব্যাহত থাকে, এবং আমরা যেন একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, যার অংশীদার হব আমরা, এবং যেন আমাদের পরবর্তী প্রজন্ম তার সুফলটা ভোগ করতে পারে। সেই পথযাত্রায় আপনারা যদি আমাকে ডাকেন, আমি আপনাদের পাশে থাকব। যেমন গত 16 বছর ধরে যেখানেই থেকেছি আমি চেষ্টা করেছি। সবাইকে আবার ধন্যবাদ, সবার কাছে আবার কৃতজ্ঞতা। সকলের কাছে আমি আবারও ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি যদি আমার আচরণে কোনোভাবে আমি আপনাদের কষ্ট দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ।